আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের সঙ্গে ডক্টর ইউনূসের যে আলোচনা হলো। কাঠগড়ায় অঝরে কাঁদলেন হাজী সেলিম, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ, মার্কা ট্রাক। শেখ হাসিনার সঙ্গে খুনের মামলার আসামি এবার সামন্তলাল ও ডিপজল। বাংলাদেশিদের ভিসা লাগবে না পাকিস্তানে যেতে, বললেন পাকিস্তানের হাই কমিশনার। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 67, পানিবন্দী এখনো 6 লাখ পরিবার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের সঙ্গে ডক্টর ইউনূসের যে আলোচনা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। সোমবার আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। টবি ক্যাডম্যান ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার কর্মী, প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড 37 ল ফার্মের যুগ্ম প্রধান। ক্যাডম্যান ডক্টর ইউনূসকে জানান, গত জুলাই ও আগস্ট মাসে সাধারণ ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করেছে তা সরাসরি গণহত্যা। বিপ্লবের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে জানান তিনি। এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশীয় ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শ দেন তিনি। ক্যাডম্যান বলেন, বাংলাদেশকে দ্রুত সত্য, ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য একটি কার্যকর অভ্যন্তরীণ আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যা যথাযথভাবে আন্তর্জাতিক মহলে সমর্থন পাবে এবং বাংলাদেশের জনগণ গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার কাছে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করার সময় ব্রিটিশ আইনজীবী বলেন, তারা মানবতা বিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য একটি কাঠামো তৈরির প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করতে চাই। প্রধান উপদেষ্টা তার প্রস্তাবগুলো লিখিত আকারে দাখিল করতে বলেন। তিনি বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন এবং পরিচালনা করেছেন তাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। কাঠগড়ায় অঝরে কাঁদলেন হাজী সেলিম, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়ার সময় কাঠগড়ায় তাকে অঝরে কাঁদতে দেখা যায়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান উভয় পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন চান। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুরে 3:30টার দিকে হাজী সেলিমকে আদালতে নেওয়া হয়। সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। 3:40 মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। সেখানে গিয়ে অঝরে কাঁদতে থাকেন হাজী সেলিম। এর কিছুক্ষণ পর আদালতের বিচার কাজ শুরু হয়। হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ আদালতের অনুমতি নিয়ে ওকালতনামায় স্বাক্ষর নিতে চান। আদালত অনুমতি দিলে আইনজীবী যান হাজী সেলিমের কাছে, তবে তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা দাখিল করেন প্রাণনাথ। এর আগে গত 1 সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগে আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় 19 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ, মার্কা ট্রাক। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন ইসি নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সভাপতি ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে নিবন্ধন দেয় ইসি। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী গণ অধিকার পরিষদ জিওপি কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের নিবন্ধন নম্বর 51 এবং দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল দলটি, তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন ইসি।
শেখ হাসিনার সঙ্গে খুনের মামলার আসামি সামন্তলাল ডিপজল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ 138 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারা দিবাস সন্ধ্যার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ধানমন্ডি থানাধীন 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশিদের ভিসা লাগবে না পাকিস্তানে যেতে, বললেন পাকিস্তানের হাই কমিশনার। 2 সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুফ। সোমবার 2 সেপ্টেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অফিস কক্ষে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। সাক্ষাতে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন। হাই কমিশনার বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন, সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রদূত বিগত 15 বছরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। তাছাড়া 2 পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন। এ সময় রাষ্ট্রদূত বলেন, 2 সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিক ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে। রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে 2 দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, সর্বশেষ 2018 সালে 2 দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA অপারেট করত। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাক্ষাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দাঙ্গাল ও জাইন আজিজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 67, পানিবন্দী 6 লাখ পরিবার। দেশের 11 জেলায় চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে 26 জন। পাশাপাশি পানিবন্দী রয়েছে 6 লাখেরও বেশি পরিবার। সোমবার 2 সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলা বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতিও উন্নতি হচ্ছে। বন্যা প্লাবিত উপজেলা 68, ক্ষতিগ্রস্ত 504টি ইউনিয়ন ও পৌরসভার 6,05,767টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। বন্যায় মৃত লোক সংখ্যা 67, এর মধ্যে পুরুষ 42 জন, নারী 7 জন ও শিশু 18 জন। কুমিল্লায় 17, ফেনীতে 26, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 11, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজার 3 ও মৌলভীবাজারে 1 জন মারা গেছেন। এখনো মৌলভীবাজারে নিখোঁজ আছেন 1 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট 3,615টি আশ্রয়কেন্দ্রে 3,06,741 জন লোক এবং 32,830টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট 472টি মেডিকেল টিম চালু রয়েছে।